আমি মা হতে চলেছি, কিন্তু আমার স্বামী সেদিকে কোনো খেয়াল নেই। যেখানে বাড়তি যত্ন আশা করছি সেখানে আমার জন্য অপেক্ষা করছে অপবাদ। আমি জানতাম প্রথম বাবা হবার আনন্দে মানুষ পাগলের মতো আচরণ করে, কিন্তু রোহান কেন এমন করছে? রোহান অফিসে যাবার আগে ওর থেকে জিজ্ঞাসা করব। তারপর আমি রুমের দিকে চলে যাই। আমি রুমে গিয়ে দেখলাম রোহান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে আমাকে দেখে এক প্রকার বিরুদ্ধে বলল, এমন কিছু বলো না যাতে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি বললাম, তোমার কি হয়েছে? তোমার এইসব আচরণ আমার কাছে অসহ্য মনে হয়। মনে হয় যেন আমি একেবারে একঘরে হয়ে আছি। একমাত্র কাজের বুয়া ছাড়া কারোর সাথে কথা বলতে পারি না। তাতে আমার কি করার আছে? এসব পেঁচাল না পেরে সরো সামনে থেকে। ভালোবেসে বিয়ে করেছি আমরা, তখন তো বেশ ভালো লাগতো। এখন কেন বিরক্ত হও আমার প্রতি? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? কোনো কথা বলো না। কি দোষ আমার? তোমার কি দোষ সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজেকে জিজ্ঞেস করো, জবাব পেয়ে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? এখন কথা বলার কোনো মুড নেই আমার। এই বলে আমাকে ঠেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমিও পেছন পেছন বের হয়ে গেলাম। মেইন দরজার সামনে আসতেই আমি আবারও বললাম, মানেটা বলনি যে রোহান? মানে তুমি আমাকে না জানিয়ে বাচ্চা নিয়েছো কেন? তোমাকে হাজারবার নিষেধ করার পরও তুমি এই কাজটা কেন করলে? কথাটা শুনেই আমার মুখের রং বদলে গেল। জিজ্ঞাসা করলাম, তুমি খুশি হওনি বাবা হবার কথা শুনে? রোহান সোজা জবাব দেয়, না, তা তো বুঝতেই পারছো আমার আচরণ দেখে। আমি বললাম, কিন্তু আমাদের এখন একটা বাচ্চা দরকার। আমার সময় কাটে না, তা কি তুমি বুঝতে পারো না? রোহান রাগান্বিত স্বরে বলল, আমি সব বুঝতে পারি। আমাদের এখন একটা বাচ্চা দরকার, কিন্তু সেটা আমাদের বাচ্চা, অন্যের বাচ্চা নয়। অন্যর বাচ্চা নিয়ে কেউ আনন্দ করে না, বুঝতে পারলে? আমি কি বলবো হঠাৎ করে যেন আমি কোথাও হারিয়ে যাচ্ছি এমন মনে হচ্ছে আমার। তার মানে তুমি কি বলতে চাও? রোহান সোজাসুজি বলল, তোমার পেটে আমার বাচ্চা নয়, অন্য কারো। তবে এটা কার বাচ্চা রোহান? রোহান তাচ্ছিল্যে সুরে বলল, তা আমি কি জানি? তুমিই ভালো জানো। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কেঁদে বুক ভাসিয়ে বললাম, কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে এমন অপবাদ দিচ্ছ? রোহান বলল, অপবাদ আমি তোমাকে দিচ্ছি না, তা তুমি ভালো করেই জানো। আমি আশ্চর্য হয়ে বললাম, তোমার কাছে এটা অপবাদ নয়? না, তুমি সময় শিকার হয়েছো ইমা, তাতে আমি তোমাকে দোষ দেই না। সেদিনের ঘটনার জন্য তোমাকে দোষ দেব ততটা ছোট লোক আমি নই। তাতে তোমার কোনো হাত ছিল না, থাকলে তো আমি মনের ভেতরে পুষে রাখতাম না। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। অন্যায় করেছো অন্য লোকে, কিন্তু তাই বলে আমি জেনে শুনে অন্যের পাপ নিজের কাঁধে নিতে পারি না। আর লুকিয়ে রাখা তোমার ঠিক হয়নি। এই বলে রোহান বাসা থেকে বের হয়ে যায়। রোহানের কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠলো এই ভেবে, রোহান কি বলতে চাইছে? সেদিনই সেই ঘটনা তো আমি ভুলেই গিয়েছিলাম। তার মানে ও আমার কথা বিশ্বাস করেনি। এতটা অবিশ্বাস! এমন লোকের সাথে আমি এখনো সংসার করছি। ভাবলাম কিভাবে করছি। আমি কি এখনো সুস্থ আছি? আমার মনে পড়ে গেল সেদিনের কথা। আমি টুকিটাকি জিনিসপত্র কিনে একটু রাতে বাসায় ফিরছি। এমন সময় হঠাৎ আমার সামনে আসে সাইফুল। আশেপাশে কেউ নেই। সে আমার সামনে এসে ডেবিল হাসি দিয়ে বলল, তুই আমাকে চর মেরেছিস, আজ কি করবি? দেখ, ভালো চাইলে এখান থেকে যা, না হলে আবারও চর দিতে বাধ্য হব। এটা বলে আমি কোনো রকম কয়েক কদম দিলাম। সাইফুল আমার পেছনে এসে আমার মুখটি চেপে ধরে, আর আমি অনেক মোচড়ামুচড়ি করেও লাভ হয়নি। সে আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়, আমাকে একটি রুমে নিয়ে ফ্লোরে ফেলে দেয়। আমি চিৎকার দিতে চাইতেই সে আমার মুখ চেপে ধরে। আমি বললাম, আমাকে যেতে দে। হ্যাঁ, যেতে দেব, তবে আগে আমার প্রতিশোধটা নিয়ে নেই। আজ ভালোবাসার কথা বলবো না, সোজা প্রতিশোধ নেব। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, ভালো হবে না কিন্তু। সে হেসে জবাব দেয়, তা জানি, তোমার সাথে ভালো আমি করব না, তবে কেমন করে ভালো হবে? আমি আতঙ্কিত হয়ে বললাম, খবরদার বলছি, আর এগোবে না। কিন্তু তবুও সাইফুল এগিয়ে এসে আমাকে ধরতে চেষ্টা করে। আমি তখন দিশেহারা হয়ে সাইফুলের দু পায়ের মাঝখানে একটা লাথি মারি। সে এক লাথিতে চিৎকার করে ফ্লোরে লুটিয়ে পড়ে। আমি সুযোগ বুঝে সেখান থেকে চলে আসি। বাসায় এসে কলিং বেল বাজাতে থাকলাম। তখন হন্তদন্ত হয়ে দরজা খুলে দেয় রোহান। বাইরে এসে বলল, কোথায় ছিলে এত সময় ধরে? রোহান, আমি একটু টায়ার্ড, ফ্রেশ হয়ে কথা বলবো। এই বলে রোহান বাসায় ঢুকে যায়। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রোহান সোফায় বসে আছে। আমি রোহানের পাশে গিয়ে বসি। রোহান আমাকে দেখে বলল, কি হলো, কিছু বললে না যে? আমি রোহানকে কোনো মতে সেসব ঘটনা ইশারায় খুলে বলি। রোহান আমার কথা বিশ্বাস করছে কিনা জানি না, কিন্তু আমাকে কিছুই বলে না। আমি আবারও বললাম, আচ্ছা চলো আমরা পুলিশের কাছে যাই। এক সেকেন্ড, আমাকে বলো, তারা কি তোমার সাথে কিছু করেছে? আমি বললাম, তুমি যা বোঝাতে চাইছো তেমন কিছুই করেনি, কিন্তু ও যে আমাকে হেনস্থা করেছে সেটাও তো একটা অপরাধ। রোহান আমার মুখে হাত দিয়ে বলল, জানি অপরাধ, কিন্তু তা প্রকাশ পেলে আমাদের জন্য তা বদনাম, মান সম্মানের 12টা বাজার কারণ। তাই চুপ করে থাকো, মনে করো কিছুই হয়নি। তুমি যেটা ভালো মনে করো সেটাই হোক। এরপর সব স্বাভাবিকভাবে চলে আসছে জীবন। আমিও ভুলে গিয়েছিলাম তুচ্ছ ঘটনা ভেবে, কারণ আমার তো কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার সামনে যে এত বড় অপবাদ, এত বড় দুঃসময়
সময় অপেক্ষা করছে তা বুঝতে পারিনি। রাতে ডিনার শেষে রোহান ডাইনিং টেবিলে বসে আছে। এমন সময় আমি বললাম, রোহান, এখন তোমার শেষ কথা কি? সে কথা নিয়ে এখনো পড়ে আছো? তুমি কি সোজা কথা বোঝো না? এই পাপ আমার ঘাড়ে আমি নিতে চাই না। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তোমার হাত ধরে সব ভুলে চলে এসেছি, তুমি আমাকে বিশ্বাস করো না? রোহান গম্ভীর স্বরে বলল, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, একটা দুর্ঘটনা শিকার তুমি। কেন তা স্বীকার করতে চাইছো না? কেন লুকাচ্ছ আমার কাছে? আমি কি জবাব দেব ভেবে পেলাম না। সংসারের সাথে থেকে যাব নাকি দু চোখ যেদিকে যাই চলে যাব? ইমা, তুমি পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলো, এখনো সময় আছে। কেউ জানতে পারবে না এই পাপের কথা। তোমার তো কোনো দোষ নেই, কেন তবে সারা জীবন এই পাপ বয়ে বেড়াবে? এই বলে সে সেখান থেকে চলে যায়। আমি শুধু ওর মুখের পানে অবাক নয়নে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, আর ভাবলাম এই সেই রোহান যে আমার কথায় চোখ বুজে বিষ পান করতে পারতো, যে আমাকে পাবার জন্য ঘর ছেড়েছে আর আমি চলে এসেছি ওর সাথে। ওকে কি সময় পাল্টে দিয়েছে, নাকি আগের আচরণগুলো তার অভিনয় ছিল? আমি ভেবে পেলাম না কিছু। হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার। তবুও জানি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যেখানে আমি নিজে থেকে পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, সেখানেও আমাকে অবিশ্বাস করছে কেমন করে? নাকি তাতেই ওর সন্দেহ জেগেছে? যাই হোক, আর সম্ভব নয় দুজনের একসাথে নিচে বসবাস করা, কারণ ও যা বলেছে তা আমি জীবন থাকতে করতে পারবো না। এমনিতে ভ্রূণ হত্যা মহাপাপ, তার উপর আমার পেটে তিল তিল করে বেড়ে ওঠা সম্পূর্ণ বৈধ সন্তান, তার কষ্টের ভাবনা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির সিদ্ধান্ত আসলে কি হবে? সে কি সন্তান নষ্ট করে ফেলবে, নাকি স্বামী সংসার ছেড়ে চলে যাবে? সেই সব প্রশ্নের উত্তর জানতে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। গল্প ভাবনায় হাশেম রাজু।